আচ্ছা, এই পড়া শুরু করতেছি। এই মিউট করে রাখিস যদি শব্দ আসে বেশি। আর হচ্ছে কোশ্চেন করলে আনমিউট করে অ্যান্সার দিস। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা বোর মডেল। বোর মডেলে পড়ছিলাম যে সে হাইড্রোজেন পরমাণু বা এই টাইপের যেসব পরমাণুতে একই ইলেকট্রন আছে, মানে ব্যাপারটা হচ্ছে কিছু আয়নের মধ্যে একটা করে ইলেকট্রন আছে, যেমন হাইড্রোজেন পরমাণুতে তো একটা ইলেকট্রন থাকে। তারপর হিলিয়াম প্লাস, মানে হিলিয়াম থেকে যদি একটা হিলিয়ামের দুইটা ইলেকট্রন একটা ইলেকট্রনকে সরায় নিলে যেটা সেটা হচ্ছে হিলিয়াম প্লাস। তো এইটাও হাইড্রোজেনের মতো গঠন। তারপরে ধর লিথিয়ামে তিনটা ইলেকট্রন থাকে, এখান থেকে যদি দুইটা ইলেকট্রন সরাই ফেলি লিথিয়াম টু প্লাস, এইটারও হাইড্রোজেনের মতো একটা ইলেকট্রন। এরকম বেরিলিয়ামে চারটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন যদি সরাই ফেলি থ্রি প্লাস। এরা সবাই হাইড্রোজেনের মতো গঠন, আই মিন এদের সবারই কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে। তো দ্বারা একটু, হ্যাঁ সব সব রেগুলারলি গরম পড়তেছে অনেক। আচ্ছা, এখন এই যে শোন, তাহলে আমরা এই হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো এই যে আয়নগুলা, মানে অনুরূপ আয়নগুলা যেগুলোর মধ্যে একটা করে ইলেকট্রন আছে, এদের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করার ইকুয়েশনটা বের করবো আছে। একই সাথে ওই একটা ইলেকট্রনের শক্তি কত হয়, এনার্জি কত হয় সেটার ইকুয়েশন বের করব। আর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা, সেটা ব্যাসার্ধ তো ফার্স্টে বললাম, শক্তি আর বেগ নির্ণয় করা, তিনটা জিনিস। ওকে, তাইলে শুরু করতেছি আমি। আচ্ছা, আর একটু বলে নেই যে আম, এই যে ব্যাসার্ধ নির্ণয় করা, তারপর শক্তি নির্ণয় করা, ব্যাসার্ধ, শক্তি আর বেগ যে নির্ণয় করবো, এই জন্য সিজিএস পদ্ধতিতে একটা সমীকরণ, এসআই পদ্ধতিতে একটা সমীকরণ, যে কোনো একটা ইউজ করেই অঙ্ক করলে হবে। কিন্তু এই আহ, ব্যাপারটা এককগুলা ঠিক রাখা লাগবে আর কি। তো আমরা দুইটাই দেখব। হ্যাঁ, দুইটা একক, একটা সিজিএস পদ্ধতি আর একটা এসআই পদ্ধতি। তোরা তো এসআই এককের নাম শুনছিস, এককের আন্তর্জাতিক পদ্ধতি যেটা। আচ্ছা, যা হোক, তো আমরা দুইটাই দেখব। আজকে ফার্স্টে সিজিএস পদ্ধতি এটাই দেখতেছি। ওকে, আচ্ছা, তাহলে হেডলাইনটা হচ্ছে এইচ পরমাণু বা অনুরূপ আয়নের আয়নের যে কোনো কক্ষপথ, মানে এনতম কক্ষপথ, এনতম কক্ষপথের ফার্স্টে ব্যাসার্ধ নির্ণয় করি। ব্যাসার্ধ, আচ্ছা সবগুলো একসাথে লিখে দিচ্ছি। ব্যাসার্ধ, শক্তি ও ইলেকট্রনের বেগ নির্ণয়। আমরা ফার্স্টে আজকে দেখতেছি সিজিএস পদ্ধতিটা। হ্যাঁ, সিজিএস পদ্ধতি। হ্যাঁ, হ্যাঁ, এটা বোর পরমাণুর মডেলেরই অংশ। হ্যাঁ, বোর পরমাণু মডেল ব্যবহার করেই জিনিসটা করতেছি, কারণ এই জন্য এইচ পরমাণু বা অনুরূপ আয়নের সাথে বললাম। ওকে, মানে বলতে পারি এটা বোর পরমাণু মডেলের প্রয়োগ আর কি। আচ্ছা, সবার হেডলাইন যদি দেওয়া হয়ে থাকে তাইলে আমি এখন একটা চিত্র আঁকতেছি। যে তাহলে ধর আমরা এরকম, এটা হচ্ছে একটা কক্ষপথ যেটা এনতম কক্ষপথ, এর মাঝখানে নিউক্লিয়াস, আর কক্ষপথে ধর একটা ইলেকট্রন। এই ইলেকট্রনটা, এই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর। আর এই ইলেকট্রনের যে রৈখিক বেগ সবসময় স্পর্শক বরাবর হয়, বলছিলাম, সেটা হচ্ছে ভি। ওকে, তো আমরা ফার্স্টে বের করতে যাচ্ছি যে কক্ষপথের ব্যাসার্ধটা কত। তো আমরা এখানে আগে একটু ফার্স্টে ব্যাসার্ধ নির্ণয় করব। ধর এই নিউক্লিয়াসে আছে হচ্ছে প্রোটন, আর কক্ষপথে ইলেকট্রন। তো আমরা কক্ষপথের একটা ইলেকট্রন নিয়ে চিন্তা করতেছি। এখন এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন হাইড্রোজেনের ক্ষেত্রে একটা থাকে,
আর যদি অন্যান্য আয়ন নেই, তাহলে ধর হিলিয়ামের ক্ষেত্রে প্রোটন থাকবে তার পারমাণবিক সংখ্যা সমান, মানে 2টা প্রোটন। লিথিয়ামের ক্ষেত্রে থাকবে 3টা। তার মানে এক এক পরমাণুর আয়নের জন্য এইখানে প্রোটন সংখ্যা ডিফারেন্ট হবে। তাইলে আমরা ধরে নিলাম এই পরমাণুটার পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, আমরা জেড দিয়ে পারমাণবিক সংখ্যা বুঝাই। তাহলে এইখানে জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে এইখানে জেড সংখ্যক প্রোটন আছে। ওকে, পি দিয়ে প্রোটন বোঝাচ্ছি, এখানে জেড সংখ্যক প্রোটন আছে। তো হাইড্রোজেন হইলে একটা, লিথিয়াম হইলে 3টা, বেরিলিয়াম হইলে 4টা, এরকম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা জানি যে প্রোটন আর ইলেকট্রনের চার্জ সেম, দুইটাকে আমরা ই দিয়ে দেখাই, মানে ইলেকট্রনের যা চার্জ প্রোটনের চার্জ তাই। তো তাই যদি হয়, এখন এই ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াস যে বলে আকর্ষণ করতেছে, সেটা কোন সূত্র হবে? কুলম্বের সূত্র। মানে এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, Q1 Q2। তাহলে কুলম্বের সূত্রটা কি ছিল? কুলম্বের সূত্রটা ছিল, কুলম্বের সূত্র হতে, কুলম্বের সূত্র থেকে আমরা এখানে লিখতে পারি, এখানে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে বল, সেটাকে আমরা এই এফ দিয়ে দেখাইলাম, সেটা বের করতে যাচ্ছি। ছিল এরকম, ছিল কে Q1 Q2 বাই আর স্কোয়ার, এরকম ছিল, তাই না? ওকে, তো এবার আমরা এই কে এর মানটা 9-10 আমরা লিখে আসছিলাম 9 × 10⁹ এরকম লিখছিলাম, মনে আছে? ওটা ছিল এসআই পদ্ধতিতে, ওটা ছিল এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে এই কে এর মান হচ্ছে 1। ওকে, সিজিএস পদ্ধতিতে কে এর মান সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ওকে, মানে ভরের সিজিএস একক অনুযায়ী ভরের একক গ্রাম, দূরত্বের একক সেন্টিমিটার, আর সময় হচ্ছে সেকেন্ড। আচ্ছা, কুলম্বের সূত্র তো আমরা এটা জানি। এই কুলম্বের সূত্রের এই কে 9-10 যেটা 9 × 10⁹ লিখছিলাম, সেটা হচ্ছে এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতি এটার মান হচ্ছে 1। তাইলে এখানে জাস্ট 1 হবে, 1 আর আমি লিখতেছি না। Q1, ধর Q1 হচ্ছে এই চার্জ, তাহলে এখানে কয়টা প্রোটন আছে? জেড সংখ্যক প্রোটন আছে। তাইলে প্রত্যেকটা প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান, সেটাকে আমরা ই দিয়ে দেখাই। তাইলে জেড সংখ্যক প্রোটনের চার্জ হবে জেড ই, জেড সংখ্যক প্রোটনের চার্জ হবে জেড ই। এটা কি বোঝা যায়? ই দিয়ে ইলেকট্রন, ই দিয়ে আমরা কি বুঝাই? ই দিয়ে বুঝাই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো প্রোটন আর ইলেকট্রনের চার্জ সমান না? তো আমি এই প্রোটনের চার্জের জায়গায় সেটা না লিখে ই দিয়ে, প্রোটনের চার্জ তো আর ইলেকট্রনের চার্জ মান তো একই, বোঝা গেছে? ওকে, হ্যাঁ। তাহলে Q1 এর জায়গায় জেড ই দিয়ে বুঝাচ্ছি জেড সংখ্যক প্রোটনের চার্জ ইনটু Q2, সেটা হচ্ছে ওই যে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জও ই, আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাহলে এই আর স্কোয়ার, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, 2টা থাকলে 2E হইতো। ওকে, 2টা ইলেকট্রন না, 2টা প্রোটন থাকলে। হিলিয়ামের ক্ষেত্রে এটা 2 হইতো। মানে জেড দিয়ে আমরা তাহলে কি বুঝাচ্ছি, একটু লিখে দিই। জেড হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, যেটাই বলি না কেন, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আর ই দিয়ে বুঝাচ্ছি প্রোটন আর ইলেকট্রন দুইটারই চার্জ সেম, যেহেতু ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন বা প্রোটনের চার্জ, হ্যাঁ, প্রোটনের চার্জ। ওকে, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই সবাইকে আমাকে ক্লিয়ার দেখতেছিস? এই লামিয়া, তোদেরও কি একই অবস্থা? হ্যাঁ, আচ্ছা, তাইলে মনে হয় তো ওদের আচ্ছা, ওদের তাইলে ইন্ডিভিজুয়াল প্রবলেম, তোদেরই প্রবলেম রে। মিহাত, তোর প্রবলেম। একটু ওয়েট কর, একটু পরে আমি তন্নি, তোর কি কারেন্ট আসছে বাসায়? কারেন্ট আসলে বলিস, আমি তাহলে ওই যে নেট কানেকশনটা চেঞ্জ করব, ওইটা একটু বেটার। আচ্ছা, ওকে, তাইলে এবার এই যে কুলম্বের সূত্র থেকে, তার মানে
একটা পজিটিভ আর একটা নেগেটিভকে টানতিছে, তাহলে ওটা কি কেন্দ্রের দিকে টানবে না ভিতরের দিকে টান? হ্যাঁ ভাই বল। হ্যাঁ লামিয়া বল। ইলেকট্রন তো দুইটা না, আমরা চাচ্ছি দেখ প্রোটন দুইটা থাকলে দুই দিব, হ্যাঁ 2 × E। হ্যাঁ অতগুলা, না না না, এই যে এই সবাই কিন্তু এইখানে একটু ভুল বুঝিস না। আমরা চাচ্ছি একটা ইলেকট্রনের ওকে। এই কক্ষপথে আরো অনেক ইলেকট্রন থাকবে, সেটা কিছু আসে যায় না, কিন্তু আমরা প্রথমেই বলে আসছি বোর মডেলটা কাদের জন্য? যার কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেনের কক্ষপথে একটা ইলেকট্রন আছে, আর কয়েকটা আয়ন আঁকছিলাম, যেমন এই যে হিলিয়াম প্লাস, এর একটা ইলেকট্রন সরাই ফেলছি। এর ক্ষেত্রেও কিন্তু সবসময় ইলেকট্রন একটাই হবে, যেমন হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন, হিলিয়াম প্লাসের বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন, লিথিয়াম 2+এর, মানে এরকম আয়ন হবে বা হাইড্রোজেন, তার জন্য এই সূত্রটা। লামিয়া ক্লিয়ার তুই? হ্যাঁ ওকে আচ্ছা। এখন আসি তাইলে, এই বলটা দিয়ে নিউক্লিয়াস ইলেকট্রনকে ভিতরের দিকে টানতেছে তাই না? নিউক্লিয়াস ইলেকট্রনকে ভিতরের দিকে টানতেছে। আচ্ছা আচ্ছা আসুক, একটু পরে চেঞ্জ করতেছি, ওয়েট। আচ্ছা তাহলে এবার এই যে এখানে একটু লিখলাম, যা কেন্দ্রমুখী, যা কেন্দ্রমুখী, এই বলটা কেন্দ্রমুখী ওকে। তার মানে এইখানে একটা বল কাজ করতেছে, এইটাকে আমি এফ, আচ্ছা থাক, এফ দিয়েই দেখাইলাম। এই যে এফটা এখানে লিখলাম, এই এফটা হচ্ছে কেন্দ্রের দিকে টানতেছে। আচ্ছা সবাই এটুক বুঝছিস? আচ্ছা আবার এই ইলেকট্রনের উপরে আরেকটা বল আছে, যে বলটা একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকলে, আগের দিন বলছিলাম, সে বাইরের দিকে ছিটকে যেতে চায়, বাইরের দিকে সে ছিটকে যেতে চায়। এটা আমরা কিভাবে বুঝি? ধর হাতের মধ্যে একটা সুতার মধ্যে একটা ইট বা পাথর তুই পেঁচায়, তারপর ওই সুতাটা আঙুলে নিয়ে যখন ঘুরাইতে থাকবি, তখন আঙ্গুলের উপরে একটা টান পড়বে, তার মানে বোঝা যাচ্ছে যে সুতাটা বাইরের দিকে চলে যেতে যাচ্ছে, এই জন্য তোর হাতে একটা টান পড়তিছে বা ব্যথা লাগতেছে। তো এইটা নিয়ে আবার আমরা বলছি ফিজিক্সে, হ্যাঁ ফিজিক্সের আমরা ফিজি বা আমরা ধর ওই যে ধর গাড়ি, ওই যে রেসিং কারগুলা অথবা বাইক রেসগুলা, ওরা যখন মুভ করে বা ঘুরে টার্ন করে, যদি কাত না হয় তাহলে ওইদিকে বাইরে ধাক্কা খেয়ে রোড থেকে বাইরে পড়ে যায় ওকে। তার মানে সহজ কথায়, যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, তখন সে বাইরের দিকে সবসময় একটা বল অনুভব করে, যেটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল, যেটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল। তাহলে ইলেকট্রনও যেহেতু ঘূর্ণায়মান আছে ভি বেগে, তার মানে ইলেকট্রনের উপর একটা বল আছে, সেটার নাম হচ্ছে কেন্দ্র বিমুখী বল, সেটাকে আমি লিখতেছি এদিকে। আবার ইলেকট্রনের উপর কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল, যেটাকে ইংলিশে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। তো ওটাকে আমি এভাবে দেখাচ্ছি, এফ সি দিয়ে, এফ সি দিয়ে দেখাচ্ছি। তার মানে এই ইলেকট্রনটা আবার বাইরের দিকেও একটা ধাক্কা খাচ্ছে। সেই বলটার মান কত সেটা বের করার সূত্র কিভাবে আসে সেটা আমরা ফিজিক্সে পড়বো, বাট এখন ডিরেক্ট সূত্র বলে দিচ্ছি। সূত্রটা হচ্ছে, যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতেছে তার ভর তার রৈখিক বেগ স্কোয়ার ডিভাইডেড বাই ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তার মানে কেন্দ্র বিমুখী বলের সূত্র হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। এই ভি দিয়ে বুঝাচ্ছি বেগ, এই এই ভিটা হচ্ছে রৈখিক বেগ, এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে ওই কক্ষপথের ব্যাসার্ধ ওকে। তার মানে যে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরার সময় বাইরের দিকে যে বলটা অনুভব করবে সেটা বের করার সূত্র এটা, বস্তুর ভর বস্তুর রৈখিক বেগের স্কোয়ার ডিভাইডেড বাই ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এইটুক হয়েছে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখ লেখ লেখ, সমস্যা নেই, পেন নেওয়ার দরকার নেই। হ্যাঁ ভাইয়া বল।
যখন ইলেকট্রনকে আমরা এমনি চার্জ হিসেবে দেখাবো তখন শুধু ই দেখাইলেই হবে, আর ইলেকট্রনকে যখন প্রতীক হিসেবে ইউজ করব তখন আমাদের ই মাইনাস লেখে। হ্যাঁ, আচ্ছা এখন শোন, এই ইলেকট্রনটা যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরে, আমরা জানি এগুলা স্থির কক্ষপথ বা অনুমোদিত কক্ষপথ। নর্মাল অবস্থায় যখন ঘুরতেছে ইলেকট্রনটা এই কক্ষপথের কাছে কি চলে না এসে এই পথে ঘুরতেছে, তার মানে এইখানে এই ইলেকট্রনের উপরে এখন দুইটা বল, এফ তাকে ভিতরের দিকে টানতেছে আর এফ সি তাকে বাইরের দিকে ধাক্কা দিচ্ছে। তাহলে আমি এটাকে এভাবে লিখতেছি, এফ সি তাকে বাইরের দিকে ধাক্কা দিচ্ছে। এখন ইলেকট্রন ওই দিকেও চলে যাচ্ছে না, এই দিকেও চলে যাচ্ছে না, সেই দিকে ঘুরতেছে। এর মানে কি? এর মানে হচ্ছে এই দুইটা বল সমান হয়ে গেছে, এই দুইটা বল সমান হয়ে গেছে, এই জন্য ইলেকট্রন এই দিকেও আসতেছে না, ওই দিকেও যাচ্ছে না, ঘুরতেছে এইখানে। তাইলে আমি এটা কি লিখতে পারি? তাইলে সুতরাং আমি এই ক্ষেত্রে লিখতে পারি এফ আর এফ সি সমান। তো পরের লাইনে আমি লিখতেছি এটা এফ ছিল, এখন সুতরাং এফ ইকুয়ালস টু এফ সি, কারণ যেহেতু এই দুইটা বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, এজন্য ইলেকট্রন কক্ষপথে নির্দিষ্ট দূরত্বে থেকে ঘুরতেছে। আর যদি একটা বড় আর একটা ছোট হইতো, যেটা বড় সে সেদিকে চলে যাইতো। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ সমান সমান পাইছি জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এখানে এফ সি সমান সমান পাইলাম এম ভি স্কোয়ার বাই আর। এইখান থেকে আমরা ভি স্কোয়ার সমান সমান লিখতে পারি একটা একটা আর কাটা চলে যাচ্ছে, মানে জেড ই স্কোয়ার বাই এম আর। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। ওকে, এবারে এই সমীকরণটা রেখে দিলাম, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন আমরা আর 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 বের করবো, ফার্স্টে ব্যাসার্ধ বের করবো। ওকে, হুম, ওকে। এবার আমরা আবার বোর মডেল ইউজ করতেছি এখানে। তো বোর মডেল অনুযায়ী বোর মডেলের 2 নাম্বার স্বীকার্য কি বলছিল মনে আছে? বোর মডেল হইতে আমরা জানি এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই, এটা জানি তাই না? এম ভি আর ইকুয়ালস টু এন এইচ, আগের দিন যেটা পড়ছিলাম। তো এইখান থেকেই যে এখানেও ভি আছে, সো আমি এখান থেকে ভি এর মানটা দেখি কি আসে। ভি সমান সমান আসতেছে এন এইচ বাই 2 পাই এম আর, এরকম আসতেছে। সবার কি আসছে এই পর্যন্ত? এখন এই যে এখানে ভি স্কোয়ার, তো আমি ওখান থেকে মানটা এখানে বসাই দিব। আমি ওই ভি এর মানটা এখানে বসাই দিতে পারি, অথবা ওইটার আগে ভি স্কোয়ার করে নিতে পারি, একই কথা। আচ্ছা আমি এটার স্কোয়ার আগে করে নিচ্ছি। ধর এই সাইড স্কোয়ার করলাম, তাহলে এটা এন স্কোয়ার হয়ে যাবে, এটা এইচ স্কোয়ার হয়ে যাবে, এইটা হয়ে যাবে 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। মানে এই স্কোয়ারের মানটা বের করে নিলাম, এটা এখানে বসাই দিব। এটা এটা 2 নাম্বার সমীকরণ। তো ওই 2 হইতে যে ভি স্কোয়ারের মানটা পাইলাম এটা এখানে বসাই দিই, তাহলে কি আসে দেখি। এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই এম স্কোয়ার আর স্কোয়ার ইকুয়ালস টু জেড, সরি সরি সরি, 4 পাই স্কোয়ার। হ্যাঁ, আর একটু ভুল টুল হইলে দেখিস, নাহলে কিন্তু আবার পুরা সব উল্টাপাল্টা হয়ে যাবে। জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। তো এখন আমরা এখান থেকে আর এর মান বের করব, কি আসে দেখি। তো এখান থেকে এম আর কাটাকাটি চলে যায়,
আর কিছু যায় কি? না, আর মনে হয় কিছু যায় না। এই পরের লাইনে আমি এখানে চলে আসতেছি। আমরা এবার আর সমান সমান লিখতে পারি। এখান থেকে একটা আর একটা আর বাদ চলে যাবে, এম ও বাদ চলে যাবে। তার মানে যা আসতেছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা উপরে থাকবে, নিচে চলে আসবে জেড ই স্কোয়ার, আর 4 থাকবে, পাই স্কোয়ারও থাকবে, 4 পাই, পাই স্কোয়ারও থাকবে। তার মানে 4 পাই স্কোয়ার। আর কিছু আছে? হ্যাঁ, এমটা থাকবে, একটা এম থাকবে, একটা এম থাকবে। ওকে, গুড। তাহলে ফাইনালি যেটা দাঁড়াইলো এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। কারণ বারবারই বলতেছি, বোর পরমাণু মডেলই হচ্ছে ওই একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য। ওকে, এবং এগুলার যখন অঙ্ক, হ্যাঁ বল ভাইয়া। না, ব্যাসার্ধ তো পজিটিভ মান, সো ব্যাসার্ধ একটা দূরত্ব, সো এই ক্ষেত্রে কোনো ইয়া করবি না, ডিরেক্ট যেখানে চিহ্ন বসানোর ওটার সামনে চিহ্নই আসবে। এইখানে যত সূত্রের মধ্যে ই থাকবে সবসময় শুধু মান বসাবি। ওকে, আমি বলে দিব এগুলা। আচ্ছা, এখন এইখানে বলে দিচ্ছি কোথায় কি বসাইতে হবে। প্রথমেই বলে আসছি এটা সিজিএস পদ্ধতি। সো এইখানে কোনটার মান কি বসাইতে হবে লিখে দিচ্ছি একটু। আচ্ছা, এই সমীকরণটা একটু পরে আমাদের লাগবে, এই জন্যই 1 আর 2 নাম্বার সমীকরণটা আমি রেখে দিচ্ছি, বাকি জিনিসগুলো মুছতেছি। আর এটা তো ব্যাসার্ধ বের করলাম। তাহলে এই ব্যাসার্ধ যে নির্ণয়ের সূত্রের মধ্যে এন, তো এন এর পরিচয় কি? এন হচ্ছে কয় নাম্বার কক্ষপথে আছে ইলেকট্রন, সেটা মানে কক্ষপথের নাম্বার। ওকে, বা এটাকে প্রধান কোয়ান্টাম সংখ্যাও বলে, আমি সহজ করে লিখলাম কক্ষপথের নাম্বার। আর এইচ তো বলছি। আচ্ছা, এইচ আমরা এসআই এককে আগের দিন লিখছিলাম যে জুল পার সেকেন্ড, এটা লিখছিলাম জুল সেকেন্ড লিখছিলাম। তো আমাদের যদি সিজিএস এককে নির্ণয় করতে হয়, তাহলে সিজিএস এককটা আমি একটু লিখে দিচ্ছি, ওয়েট। না না না, তুই না না না, কিচ্ছু বলবে না। তুই যখন যে সূত্র ইউজ করবি তোর জানা থাকতে হবে তুই কোনটা করতেছিস। ওকে, আচ্ছা, আমি ইয়া সিজিএস পদ্ধতিতে মানটা সেম, 6 to 6, খালি পাওয়ারটা একটু চেঞ্জ হবে, 10⁻⁻27 27। আর কাজের একক জুল, সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে কাজের এককটা হচ্ছে আর্গ, ERG, এভাবে লেখে, আর্গ। আর জুল সেকেন্ড ছিল, সেটা হয়ে যাবে আর্ক সেকেন্ড। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে এইচ এর মান। আচ্ছা, আর ইলেকট্রনের চার্জ, এই যে ই, এই যে এখানে যে ই, আমরা ইলেকট্রনের চার্জ জানি 1.6 × 10⁻⁻19 কুলম। কুলম হচ্ছে এসআই একক। আমরা সিজিএস এককে ইলেকট্রনের চার্জ যদি বসাই, সেটা হচ্ছে এটা 4.8 × 10⁻⁻10। এটার এককটা হচ্ছে ইএসইউ। আগে কখনো শুনছিস কিনা? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এভাবে লেখে। ইলেকট্রনের চার্জটা 4.8 × 10⁻⁻10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। হ্যাঁ হ্যাঁ, বই লেখা আছে, বই লেখা আছে। আমি সহজ করে লিখে দিচ্ছি, কারণ বই এত ব্যাখ্যা করে বলা নাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তারপরে আসি। আরে কঠিন না, এত পেন নিচ্ছিস কেন? তবে এই সূত্রগুলো আমি নিজেও বারবার গুলাই ফেলতাম। এই জন্য ইন্টার মানে ইন্টার মেইন পরীক্ষার আগেও আমি পরীক্ষার হলে ঢোকার আগে বারবার এই সূত্রগুলা দেখে গেছিলাম, ওই উল্টাপাল্টা হয়ে যেত অনেক কিছু তো একসাথে। আচ্ছা, এবার আসি। এই যে ইলেকট্রনের ভর এম, এখানে এম হবে ইলেকট্রনের ভর যে, সেটার এককটা হবে গ্রামে। তার মানে হচ্ছে 9.11 × 10⁻30 অন হলে কেজি হয়, আর যদি গ্রামে লিখতে হয় 28 হবে। ওকে, আর কি বাদ আছে?
এগুলা তো জানিসই তোরা, হ্যাঁ এগুলা মুখস্থ রাখা লাগবে। ইলেকট্রনের ভর এইচ, তারপর ইলেকট্রনের চার্জ। তো এই তার মানে হ্যাঁ সিজিএস এসআই একক অলরেডি তোরা পারিস, সো পেইন নাই। এসআই পারিস, সিজিএস পারিস না, এই জন্য এটা মুখস্থ করতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে, দেখ তাইলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, এগুলা তো সবসময় কনস্ট্যান্টই থাকতেছে, 4 পাই, তারপরে এম ই এইচ, শুধুমাত্র চেঞ্জ হবে জেডটা। যদি হাইড্রোজেন পরমাণু বলে জেড এর মান হবে 1, যদি লিথিয়াম আয়ন বলে তখন জেড এর মান হবে 3, এভাবে। ওকে, সবার এইটুক বোঝা হয়েছে? আর আমরা অঙ্ক করব তখন আরো ডিটেলস দেখব, কোনো সমস্যা নেই। ওকে, যদি বোঝা হয়ে যায় তাহলে এবার আমরা শক্তি নির্ণয় করব, ওই ওই ইলেকট্রনটার শক্তি কত সেটা নির্ণয় করব। আমি এগুলা মুছতেছি, আমার খালি একটা সমীকরণ লাগবে, এই যে এটা। আচ্ছা ওটা না হলে দরকার হলে পরে আবার লিখে নেব। হ্যাঁ থাকুক, সবই মুছে দিচ্ছি আমি, তোরা মনে রাখিস তাইলেই হবে। ওকে, আমরা এবার শক্তি নির্ণয় করতে যাচ্ছি। ইলেকট্রনের কক্ষপথে ওই ইলেকট্রনটা যেটা আছে তার শক্তি কত, এনার্জি। তো এই শক্তি নির্ণয় করার জন্য এই ইলেকট্রনটার এখন দুইটা শক্তি, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। সে একই সাথে গতিশীল আছে। আবার আমরা স্থির তড়িৎ পড়ার সময় 9-10-এ বিভব পড়ছিলাম, যে অসীম থেকে 1 একক ধনাত্মক আধানকে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা লাগে তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের বিভব বলতাম, ওই বিন্দুতে বিভব। মনে আছে কিনা এরকম আমরা একটা সংজ্ঞা পড়ছিলাম। আচ্ছা, ওই বিভবের রাশিমালাটা কিরকম ছিল সেটা মনে আছে? ভি ইকুয়ালস টু ছিল কে কিউ বাই আর, মনে পড়ে কি? কে কিউ বাই আর। আচ্ছা নাম মনে পড়লে আমি আবার একটু মনে করাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমাদের এখন ইলেকট্রনের যখন শক্তিটা নির্ণয় করতে যাব, সেটা যদি ই হয়, বা আমরা ই এন দিয়ে দেখাইতে পারি যে এন তম কক্ষপথের শক্তি। তো এটাকে যদি আমি ই দিয়ে দেখাই তাহলে এখানে মোট দুইটা শক্তি ইলেকট্রনের, একটা হচ্ছে বিভব শক্তি প্লাস হচ্ছে গতি শক্তি। তা আমি একটু বিভব শক্তি বের করার সূত্রটা মনে করাই দিই, 9-10-এ যেটা ছিল। তোদের মনে না থাকলে বলিস যে ভাইয়া মনে পড়তেছে না। বিভব ভি সমান সমান 9-10 এরকম সূত্র ছিল, ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। এটা বোধহয় সবার মনে আছে, তাই না? এটা মনে আছে না সবার? আচ্ছা, ভিটাকে আরেকভাবে লেখা যাইতো, ভিটাকে আরেকভাবে এভাবে লেখা যাইতো কে কিউ বাই আর। এটা কি মনে পড়ে? কে কিউ বাই আর, এটাও কি মনে পড়ে? আচ্ছা, কারো যদি মনে না পড়ে তাহলে আমি আচ্ছা যেহেতু মনে পড়ছে আর ঝামেলা করার দরকার নাই। ওকে, অ্যাকচুয়ালি এইখানে ব্যাপারটা এরকম ছিল, বিভব ছিল একটা কাজ, আমি একটু মনে করাই দিই। তাহলে কাজ সমান সমান ছিল বল সমান সমান মানে বল ইন্টু সরণ, তাই না? কাজ সমান সমান ছিল বল ইন্টু সরণ, ওই ডাব্লিউ এর জায়গায় ওইটা বসাইছি। এই কারটা থেকে সাউন্ড আসতেছে রে, মিউট কর মিউট কর মিউট কর, কারটা থেকে সাউন্ড আসতেছে। ওকে, একটু চিন্তা কর, পেন নিস না কিন্তু, আমি সহজ করেই বুঝাবো। এখানে তো দুইটা, এখনো বুঝাইনি ওই। এইটা হচ্ছে ধর কিউ অন চার্জ, এইটা হচ্ছে কিউ অন চার্জ, আর এইটুক হচ্ছে কিউ টু চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব আর। তাহলে ব্যাপারটা এরকম ছিল, তাহলে তড়িৎ ক্ষেত্রটা কে সৃষ্টি করছে? এই যে কিউ অন চার্জটা এই তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি করছে। তাইলে এই যে আমরা যে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ লিখতাম, আমাদের 9-10 চিত্রটা এরকম ছিল, এই যে এইভাবে লেখা ছিল, এই যে একটা প্লাস কিউ চার্জ, এর আশেপাশে কোনো বিন্দুতে একটা +1 কুলম চার্জ আনলে এরকম ছিল, তাই না? যে একক ধনাত্মক আধান আনলে, মনে আছে এটা? আচ্ছা, যদি মনে থাকে এই কিউটা, তাইলে এই যে নিচের যে কিউটা লেখা এটা এই কিউ, তাই না? নিচের যে কিউটা 9-10 অনুযায়ী, আর এটা 1, এটা হচ্ছে কিউ টু, এটা হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু। ওকে, তাহলে নিচে লেখা থাকতো কিউ ওয়ানটা, নিচে এই যে ডাব্লিউ বাই যে কিউ লিখতাম ওই, এটা ছিল কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু। আচ্ছা, তাহলে আমার এখন এই সূত্র অনুযায়ী দেখ, এখানে এফ ইন্টু আর লিখছি আমি ডাব্লিউ এর জায়গায়, বল ইন্টু সরণ, আর নিচে হচ্ছে এই কিউ এর জায়গায় আমি লিখতেছি কিউ ওয়ান, কিউ এর জায়গায় বসাই দিলাম কিউ ওয়ান, কারণ এটা হচ্ছে কিউ ওয়ান,
এটা হচ্ছে কিউ টু। এগুলো কিন্তু আমাদের পড়ার মধ্যে না, আমি তোদের সূত্রটা মনে করাই দিচ্ছি জাস্ট। আচ্ছা তাইলে দেখ, এফ সমান সমান ছিল আবার কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এদের মধ্যবর্তী দূরত্ব ধর আর। তাহলে এখানে এফ এর জায়গায় আমি বসাচ্ছি, দেখ এফ এর জায়গায় আমি বসাচ্ছি এরকম। আচ্ছা সরি, এই একটু একটু ওয়েট ওয়েট, একটু ভুল হয়ে গেছে। কিউ ওয়ান, এই কিউ, এটা হচ্ছে কিউ টু, সরি এটা হচ্ছে কিউ টু নিচের, এটা হচ্ছে কিউ টু। একক ধনাত্মক আধানকে আনতে যে কাজ, মানে নিচের চার্জটা ছিল একক চার্জ, এটা হবে কিউ কিউ টু। এটা একটু ঠিক করে নিস, আই মিন বুঝে নে। আমি যেটা কিউ ওয়ান লিখছি, এই 1 কুলম্ব চার্জটা অ্যাকচুয়ালি কিউ টু ছিল, কারণ সংজ্ঞাটাই ছিল একক ধনাত্মক আধানকে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, মানে এইটা ছিল সেই একক ধনাত্মক আধানের কথা। তো এটা কিউ টু ছিল, সরি আমি একটু ভুল করে ফেলছি। তাহলে উপরের এফ সমান সমান কি হবে, এফ সমান সমান এটা ছিল কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটা এফ ছিল, আর নিচে হচ্ছে আর, এরকম ছিল। এটা মনে পড়ছে কিনা এখন? এটা তোদের মনে পড়ছে কিনা? আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারতাম যে এই যে একটু আগে যে লিখলাম যে কে কিউ বাই আর, এই যে এখান থেকে কিউ টু কাটা যাবে, আর আর কাটা যাবে, এটা থেকে এরকম আসবে কে কিউ বাই আর, এই ভি সমান সমান, আমি ভি এর সূত্রটা জাস্ট মনে করাই দিলাম, আর কিছুই না। এই যে এখানে কিউ ওয়ান, কি দিয়ে, কোনটা দিয়ে, ভি দিয়ে, ভি দিয়ে বুঝাইতে হচ্ছে বিভব। আর কে তো 9.9 × 10⁹, আর কিউ এখানে আমি কিউ ওয়ান বুঝাইছি, ওইটা খালি কিউ বাই আর লেখা ছিল, মানে আমি দেখাইলাম 9 10 এর সূত্রটা এরকম ছিল। ওকে আচ্ছা, তাহলে আমরা এখন এই আচ্ছা তাহলে আমরা যখন এই ইলেকট্রনটার জন্য বিভব শক্তি নির্ণয় করতে যাব, তাহলে আবার সে আমরা ওই যে কাজ বের করে ফেলি, বিভব শক্তি মানে ছিল কাজ। তাহলে কাজটা কিরকম দেখ, কাজটা হচ্ছে এই আম, সংজ্ঞাটা ছিল ওই অসীম দূরত্ব থেকে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করা লাগে, এরকম ছিল। তাইলে আমি এই ইলেকট্রনটাকে কোন বল দিয়ে টেনে নিয়ে আসতে পারবো, ইলেকট্রনের আর এইটা নিউক্লিয়াসের মধ্যে বলটা কত, মানে ওই যে এফ, যেটা এফ হচ্ছে, এফ সমান সমান লিখতেছি, এখানে বল ছিল হচ্ছে এই কিউ ওয়ান এর মান ছিল জেড ই, এই যে কিউ ওয়ান, কে এর মান কিন্তু এখানে অন হয়ে গেছে, কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার ছিল বলের মান। তো জেড ই কিউ ওয়ান, এই কিউ টু হচ্ছে ই ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটুকু হচ্ছে এফ। আমি বিভব শক্তি মানে হচ্ছে কাজ, আমি একটু আগেই বললাম ডাব্লিউ, তাহলে এইটুকু হচ্ছে এফ ইন্টু এই আর দূরত্বে নিয়ে আসতে হয়েছে, তার মানে এর সাথে আর গুণ হচ্ছে। এইটুক বুঝছিস কিনা সবাই, বিভব শক্তি সমান সমান কাজ, সেটাই করলাম, এইটুকু হচ্ছে এফ, সাথে হচ্ছে দূরত্ব, ঠিক আছে এইটুক। আচ্ছা এবার আসি, এই ক্ষেত্রে আহ আগের বার চিহ্ন ইউজ করি নাই, বাট এবার চিহ্ন ইউজ করা লাগবে। কেন একটু বলতেছি, আমরা কুলম্বের সূত্রের মধ্যেই পড়ছিলাম আকর্ষণ ধর্মী বলটা ঋণাত্মক হয় আর বিকর্ষণ ধর্মী বল ধনাত্মক হয়, মনে আছে এটা? ওকে, তাইলে এই ক্ষেত্রে এই যে ইয়াটা আকর্ষণ ধর্মী এটা বল, এই যে প্লাস মাইনাসকে টানতেছে, তাইলে এখানে আমরা মাইনাস সাইনটা ইউজ করতেছি। তাহলে বিভব শক্তি হবে জেড ই, এটা হচ্ছে কিউ ওয়ান কিউ টু, আর কে এর মান কিন্তু ওয়ান, সিজিএস পদ্ধতি যেহেতু, ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটুকু হচ্ছে বল, এটুকু হচ্ছে সরণ, আর এই মাইনাস সাইনটা ওই বিভব আকর্ষণ ধর্মী বলের কারণে আসছে। কে এইটুক বুঝিস নাই? কে এইটুক বুঝিস নাই? বুঝছিস সবাই? আচ্ছা আরেকবার বলবো, আমি ওই যে বিভবের সংজ্ঞা লিখছিলাম ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, এরকম ছিল। তার মানে বিভব মানে একটা কাজ, ওকে, ডাব্লিউ। তো বিভব শক্তিটা বের করার জন্য আমার দরকার হচ্ছে কাজ, তার মানে বল ইন্টু সরণ। তো আমি বল অলরেডি বের করছি, বল ছিল কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এই যে কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু, এটা হচ্ছে আর স্কোয়ার মধ্যবর্তী দূরত্ব, আর আকর্ষণ ধর্মী বল, আর কে এর মান ওয়ান কারণ সিজিএস পদ্ধতি,
আর আকর্ষণধর্মী বল বুঝাইতে আমরা মাইনাস সাইন দিই। ওকে, কারণ পজিটিভ চার্জ Q1 আর নেগেটিভ চার্জ হচ্ছে Q2, দুইটা প্লাস মাইনাস হয়ে। এখন ব্যাসার্ধের সময় কেন এটা ইউজ করি নাই, কারণ ব্যাসার্ধ সবসময় ধনাত্মক। ওকে, কিন্তু শক্তির মান ঋণাত্মক ধনাত্মক হইতে পারে। আচ্ছা, এইবার লামিয়া বুঝছিস কিনা, এটা বল ইন্টু সরণ। আচ্ছা আচ্ছা, মাইনাসটা বললাম যে মাইনাস দিয়ে বুঝাচ্ছি, এই যে Q1 Q2 যখন গুণ করব, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়। আগের বার ব্যাসার্ধ নির্ণয় করার সময় মাইনাসটা রাখি নাই, কারণ ব্যাসার্ধ সবসময় পজিটিভ, কিন্তু শক্তির মান ধনাত্মক ঋণাত্মক হইতে পারে। ওকে, এই জন্য এখানে আকর্ষণধর্মী বলটা বোঝানোর জন্য মাইনাস সাইনটা রাখছি। বুঝছিস কি? যখন দুইটা চার্জই মাইনাস, তখন গুণফল আসবে প্লাস, মানে সেটা বিকর্ষণ করবে। অথবা দুইটা চার্জই প্লাস, তখনও গুণফল আসবে প্লাস, বিকর্ষণ করবে। তার মানে বিকর্ষণ ধর্মী বল বুঝাইতে প্লাস আসে। আর যখন একটা প্লাস আর একটা মাইনাস, তখন গুণফল মাইনাস আসবে, তার মানে তারা আকর্ষণ করবে। এই মাইনাস দিয়ে আকর্ষণ ধর্মী বল বুঝায়। আচ্ছা, এবার এই গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি কি ছিল? হাফ এম ভি স্কোয়ার। যে কোনো বস্তুর গতিশক্তি বের করার সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এবার আমরা এক নাম্বার সমীকরণে ভি স্কোয়ার সমান কি পাইছিলাম? কেউ একজন আমাকে বল, মনে করাই দে। এক নাম্বার সমীকরণে ভি স্কোয়ার ইকুয়ালস কত পাইছিলাম? আচ্ছা, তাহলে হাফ এম জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর, ওটা বসাই দিলাম এক নাম্বার থেকে। ওকে, তাহলে এখানে থাকতেছে মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস, এখানে এম এম কাটা যাচ্ছে, প্লাস হাফ জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। এইটুক হয়েছে সবার? মানে কিসের মান? কোন ভি এর মান? হ্যাঁ হ্যাঁ, একটা আছে, মানে যে কোনোটা দিয়ে বসাইলেই করা যাইতো। হ্যাঁ, ওখানে দুইটা সমীকরণেই ভি ছিল, যে কোনোটা দিয়েই করা যাইতো, কিন্তু আমি ইচ্ছা করে এখানে এটা নিছি, কারণ এই যে এখানে ওইটা আছে। কথা বুঝছিস? এই যে এখন কাটাকাটি করতে পারবো, কিন্তু ওটা দিয়েও করা যাইতো, কিন্তু একটু বেশি লেন্দি হয়ে যাইতো। আচ্ছা, এই যে আজকে করছিস, আজকে বুঝবি। এই যে আজকে করছিস বুঝবি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তুই ওটা দিয়ে আগাইলেও এই একই লাইন আসবে, কিন্তু ঘুরায় আনতে হবে। কিন্তু এখানে দেখ, ওটা বসাইলে আর ঘুরাইতে হচ্ছে না, এই যে এখানে কাটাকাটি চলে যাবে। আচ্ছা, তাইলে দেখ, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে +1/2। তাইলে -1 থেকে +1/2 থাকবে কত? বাদ দিলে -1/2 থাকবে। -1/2 থাকবে, তার মানে এই দুইটাকে, মানে এইটুককে যদি আমি x বলি, -x, আর এখানে হচ্ছে +12x, তাহলে থাকবে হচ্ছে জাস্ট -12 জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। এইটুক ঠিক আছে কিনা বা হয়েছে কিনা? ওকে, এবার আমাদের ওই যে আর এর সমীকরণ, ব্যাসার্ধের যে সমীকরণটা পাইছিলাম, সেটাকে এখানে বসাবো। ব্যাসার্ধের সমীকরণটাকে যদি এখানে বসাই, তাইলে কত আসে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ই, সবচেয়ে বড় সূত্রটা যেটা ছিল, আমি উপরে নিয়ে আসতেছি লাইনটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা আমি বসাচ্ছি। আমি এটার পরে এই লাইন, এখানে হাফ -12 জেড এই স্কোয়ার, এই আর এর জায়গায় ওই মানটা আমি বসাচ্ছি, দ্বারা একটু দেখে বসাচ্ছি। এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, এটাই তো ছিল মেবি। হ্যাঁ, ওকে, এবার তাইলে আমি যদি উল্টে দিই, লাস্টে এরকম আসতেছে মাইনাস, এই এটা উপরে চলে যাবে, তার মানে
এই 4 উপরে চলে গেলে উপরে শুধু থাকবে 2। আচ্ছা আমি লিখি মানটা, তারপরে তোরা দেখ ওটাই আসে কিনা। 2 পাই স্কোয়ার এম, এম উপরে যাবে, জেড উপরে যাবে। আচ্ছা জেড তো কাটাকাটি, জেড দুইটা হয়ে যাচ্ছে, উপরে গিয়ে দুইটা হয়ে যাচ্ছে, জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, আর ই টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। আর কি থাকতেছে, আর নিচে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখ এটা আসছে কিনা, এটাই আসার কথা। 4 উপরে গিয়ে কাটাকাটি যাবে, 2 থাকবে, পাই স্কোয়ার উপরে চলে গেছে, এম উপরে চলে গেছে, জেড দুইটা স্কোয়ার, ই নিচে দুইটা ছিল উপরে দুইটা, সো 4টা হয়ে গেছে। এটা হচ্ছে ই এর সূত্র, শক্তি নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে ইলেকট্রনের এন তম কক্ষপথের শক্তি নির্ণয়ের সূত্র। এটাও সিজিএস এককে। এইখানে আমাদের ইলেকট্রনের ওই যে চার্জটা সেই ইএসইউ এককে বসাইতে হবে, আর এইচ আর, হ্যাঁ সামনে মাইনাস, হ্যাঁ দিছি। আচ্ছা এইবার আমরা একটা ইম্পর্টেন্ট অ্যান্সার পেয়ে যাব, যে ইলেকট্রনের শক্তি তার মানে সবসময় নেগেটিভ। এটা দিয়ে কি বুঝাচ্ছে, এটার তাৎপর্যটা কি? এটার তাৎপর্যটাই একটা তো বললাম যে ওই যে আকর্ষণ ধর্মী বলের কারণে এইটা। এখন এখানে যদি মাইনাস না দিই কোথায় ভুলটা হবে আমাদের, দেখ আমরা একটু এটার ব্যাখ্যাটা এখানে দিয়ে আসি। এটা এখানে একটু খেয়াল কর, যে এইখানে এই যে এইচ স্কোয়ার, 2 পাই স্কোয়ার, এম, জেড, ই, এগুলা সব কনস্ট্যান্ট, এগুলার মান কিন্তু সব কনস্ট্যান্ট। তার মানে শুধুমাত্র ব্যাপারটা এরকম, ধর আমি এই জিনিসটাকে এইভাবে লিখলাম, মাইনাস এন, উপরে ওই সবগুলা মিলে একটা মান আসবে, সেটাকে ধর আমি লিখলাম এক্স। ওই এগুলা সব মিলে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার, এই পুরোটা মিলে ধরলাম এক্স, মানে বোঝানোর জন্য। নিচে শুধু এন স্কোয়ারটা এক এক কক্ষপথের জন্য এক এক রকম হবে। 1 নাম্বার কক্ষপথের জন্য এন এর মান 1, 2 নাম্বার কক্ষপথের জন্য এন এর মান 2, এরকম হবে। আচ্ছা তাইলে একটা ব্যাপার দেখ, যদি মাইনাস সাইনটা না দিই আমাদের বেসিক উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। কোথায় উল্টাপাল্টা হচ্ছে, দেখ আমাদের এরকম ছিল যে নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথগুলা, নিচের কক্ষপথে শক্তি কম ছিল, এটা ধর n ইকুয়ালস টু 1, এটা n ইকুয়ালস টু 2, এটা n ইকুয়ালস টু 3। কক্ষপথ যত দূরে যাইতো ইলেকট্রনের শক্তি তত বেশি হইতো, মনে আছে তো এটা বলছিলাম। আচ্ছা তাহলে মাইনাস না দিলে কোথায় ঝামেলাটা হইতো, দেখ ধর এই এক্স এর মান, এটা তো কনস্ট্যান্ট, আমি ধরে নিলাম এক্স এর মানটা ধর 100 ধরলাম আমি, কথার কথা। তাহলে এবার আমি দেখি 1 নাম্বার কক্ষপথের জন্য ই1, এটা ইকুয়ালস টু আসতেছে মাইনাস 100 ডিভাইডেড বাই 1 স্কোয়ার, মানে আসতেছে হচ্ছে মাইনাস 100 জুল বা কিলো জুল যাই ধরলাম আর কি। আচ্ছা আমি ইয়া লিখতেছি না, একক লিখতেছি না। ই2 কত আসবে, ই2 আসবে, এটা হয়ে যাবে 2 স্কোয়ার, মানে 100কে 4 দিয়ে ভাগ দিব, তখন আমি ই2 মাইনাস 25। মানে আমি যদি মাইনাস না দিতাম তাইলে কি হইতো দেখ, তাইলে 2 নাম্বার কক্ষপথের মান, শক্তির মান কম হয়ে যেত। কথা সবাই বুঝতেছিস? তার মানে এই মাইনাস সাইনটা কি বুঝাচ্ছে, মাইনাস সাইনটা বুঝাচ্ছে এন এর মান যত বাড়তে থাকবে, এন এর মান যত বাড়তে থাকবে শক্তির মান তত বেশি হবে। তার মানে এইখানে মাইনাস সাইনটা যদি আমরা বিবেচনা না করি পুরো ক্যালকুলেশনটা ভুল হবে। ওকে আচ্ছা, তো এটা আমি মুছলাম। ওকে এবার আমাদের লাস্ট বেগের রাশিমালা, তারপরে তোদের ছুটি দিব, সমস্যা নাই, আজকে আর পেইন দিব না। এই জাস্ট খালি বেগের রাশিমালা ছোট্ট একটু, মানে অলরেডি আমরা সব বের করে ফেলছি, বেগেরটা শেষ করি। ওকে শিওর, শেষ করে দেই, শেষ করে দেই, এই তো শেষ শেষ। আরে গুলাবি না, বাসায় আবার পরে বলছি, পরে 10 মিনিট দেখবি, তাইলে পারবি আবার, সমস্যা। কিন্তু বই থেকে যদি এটা একা একা পড়তে গেলে তখন বুঝতে পারতি না আর কি। আচ্ছা ইলেকট্রনের বেগ বের করবো আর কি এবার। ইলেকট্রনের বেগ বের করব, তো বেগের জন্য আমাদের অলরেডি বোর পরমাণু মডেল থেকে এটা জানি এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। আমাদের এখানে ভি আছে, তো ভি সমান সমান আমরা এটা লিখতে পারি এন এইচ 2 পাই এম আর।
এখন এখানে আমরা আর এর মানটা বসাই দিই। আর এর মান কত ছিল রে? একটু আগেও লিখলাম NH 2 পাই m, আর এর মানটা ছিল হচ্ছে n স্কয়ার h স্কয়ার, তারপরে হচ্ছে ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার, 4 পাই স্কয়ার কিন্তু mz স্কয়ার। ওকে, এটা ছিল। ওকে, তো এখন কাটাকাটি করে কি থাকে দেখ, কাটাকাটি করে মেবি v ইকুয়ালস টু nh আর হচ্ছে, আচ্ছা এটা তো, এটা আর এর মান ছিল না? হ্যাঁ ঠিক আছে, তো আর এর মান, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাইলে NH নিচে থাকতেছে আর 4 পাই স্কয়ার উপরে চলে যাচ্ছে। আমি শেষ লাইনটা লিখে দিচ্ছি, দেখ এটাই আসে কিনা, 2 পাই জেড ই স্কয়ার ডিভাইডেড বাই NH, এটা আসার কথা। হ্যাঁ এটাই আসার কথা। এই যে কাটাকাটি যাচ্ছে, 4 পাই স্কয়ার উপরে চলে, হ্যাঁ এটাই আসবে। ওকে ওকে, ইলেকট্রনের বেগের রাশিমালা। এবার কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারিস। মানে আমি একটু আবার প্রথম থেকে বলি যে অ্যাকচুয়ালি আমরা কি করলাম আজকে। আমরা বোরের মডেল থেকে শুধুমাত্র যেসব পরমাণুর বা আয়নের একটা করে ইলেকট্রন আছে বাইরের কক্ষপথে, তাদের ইলেকট্রনটার বেগ, ওই কক্ষপথের ব্যাসার্ধ এবং একই সাথে কক্ষপথের শক্তি বা কক্ষপথে ইলেকট্রনটার শক্তি, সেটা বের করলাম আর কি আমরা। এবং আমরা এখানে সিজিএস পদ্ধতি অ্যাপ্লাই করছি, এই জন্য যত জায়গায় কুলম্বের সূত্র ইউজ হয়েছে সেখানে কে এর মান 1 হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবার এসআই পদ্ধতিটাও দেখব, তখন আবার কে এর মান ওই 9-10 এর যে 9 × 10⁹ ছিল সেটাই থাকবে। আচ্ছা, তো তার মানে পরীক্ষায় অঙ্কের ক্ষেত্রে যে ব্যাপারগুলা অঙ্ক করার সময় যেগুলা খেয়াল রাখা লাগবে, আমরা তো আবার ম্যাথ করবই। এই যে এখানে সবসময় জেড হচ্ছে যে পরমাণু বলবে সেই পরমাণুর প্রোটন সংখ্যা কত সেটা বসাবো। আর ই এটা সবসময় 4.8 ESU। আচ্ছা, আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, তাইলে যদি আমাদের ইসের ক্ষেত্রে ওই যেহেতু আমরা সিজিএস এককে মানগুলা বসাচ্ছি, প্রথমে ব্যাসার্ধ নির্ণয় করলাম যে আরটা কিন্তু আসবে সেন্টিমিটার এককে, অ্যান্সার আর হচ্ছে ব্যাসার্ধ, সেটা কিন্তু সেন্টিমিটারে আসবে, পরে দরকার হলে মিটারে নিতে হবে। এই মিউট করতো, কারটা থেকে সাউন্ড আসতেছে। মানে ব্যাসার্ধ কিন্তু যখন ব্যাসার্ধ নির্ণয় করবো আর এর মান সেন্টিমিটারে নিতে হবে, বা আর এর মান সেন্টিমিটার এককে আসবে, কারণ সেটা সিজিএস একক। পরে সেটাকে মিটারে নিতে হলে 100 দিয়ে ভাগ দিব। এরকম যখন শক্তি যে সেই এর এককটা আমরা নর্মালি শক্তির একক জানি জুল, সেটা এসআই একক। আমাদের এখানে শক্তির একক যেটা আসবে সেটা হচ্ছে আর, ওই যে ইআরজি, শক্তির এককটা এভাবে আসবে। ওকে, আর এই যে ইসের আর কোনটা বাদ ছিল, ভি বেগের এককটা এই সব অঙ্কের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড, তো এসআই একক হবে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এগুলাই অ্যান্সার আসবে। পরে দরকার হইলে তুই এটাকে মিটারে নিয়ে যাবি, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবি, এটাকে জুলে নেওয়া যায়, কিভাবে নেওয়া যায় সেগুলো আমি বলবো পরের এসআই যখন করাবো। সবার এইটুক বোঝা হয়েছে? আর ইলেকট্রনের শক্তি সবসময় ঋণাত্মক হবে। ওকে, আমাদের এই ব্যাপারটা অবশ্যই সবসময় মাথায় রাখা লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট দিন এই যে ওই যে আরেকটা জিনিস দেখবো, আমি যে প্রথম থেকে বারবার বলে আসতেছি, ইলেকট্রন তরঙ্গ, আলো তরঙ্গ, আলো কখনো কণা কখনো তরঙ্গ ধর্ম দেখায়, ইলেকট্রনে এরকম কখনো কণা ধর্ম দেখায় কখনো তরঙ্গ ধর্ম দেখায়, মানে দুইটা ধর্মই আছে তার। তো এই জিনিসগুলা কিভাবে আসছে, এবং এই যে mvr ইকুয়ালস টু nh/2 পাই এটা যে লিখতেছি, এটা কিভাবে আসছে, এই জিনিসগুলো নিয়ে আমরা সামনে দেখবো। তবে নেক্সট ক্লাসে যদি ওই এসআই পদ্ধতি দেখাইতে যাই তাতেই হয়তো টাইম চলে যাবে, এরকম বড় সেটা। তো আস্তে আস্তে দেখবো, কোনো সমস্যা নাই, কিন্তু পেন নিস না। আর এগুলা বই থেকে পড়তে গেলে, বইয়ের মধ্যে আমি যেমন ওই 9-10 এর সাথে মিলে জিনিসগুলো বললাম ওভাবে বলা নাই। সো বইয়ে তুই জিনিসটা ফলো করতে পারিস, কিন্তু বোঝার জন্য খাতাটাকে সামনে রাখিস। ওকে ঠিক আছে, তাইলে আমি স্ক্রিন রেকর্ডার অফ করতেছি, তোদের খবর নিব, আগেই যাস না।